26 নভেম্বর 1930 সালে কানাডার দ্য মেড-ইন ডেইলি জার্নাল পত্রিকার ফ্রন্ট পেজে একটি সংবাদ প্রকাশিত হয়, যার টাইটেল ছিল ভিলেজ অব দ্য ডেড। এই খবরটি পুরো কানাডা জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল, কারণ উত্তর কানাডার একটি গ্রাম সম্পূর্ণভাবে এক রাতের মধ্যেই কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে গিয়েছিল। উত্তর কানাডার একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত এনজিকুনি লেকের পাশে একটি ছোট্ট বস্তি ছিল, যেখানে এক্সিমো ট্রাইব নামক একটি উপজাতি বসবাস করত। সেখানে প্রায় 100 থেকে 150 জন মানুষ বসবাস করত, যারা এই লেক থেকে মাছ ধরে জীবনযাপন করত। এটি ছিল উত্তর কানাডার এক বিচ্ছিন্ন অঞ্চল, যেখানে হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধুমাত্র কয়েক হাজার মানুষ বসবাস করত, এবং এর প্রধান কারণ ছিল এখানকার অত্যন্ত কঠোর আবহাওয়া। এনজিকুনি লেকে মাছ ধরার পাশাপাশি আশেপাশের অঞ্চলে অন্যান্য পশু পাখিও শিকার করা হতো, আর এজন্য বিভিন্ন শিকারী এখানে আসতেন। 1930 সালে নভেম্বর মাসে এক শীতল দিনে জো লিবেল নামক এক শিকারী এই এলাকায় শিকার করতে আসেন। শিকার করতে করতে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে সন্ধ্যা হয়ে যাওয়া সত্ত্বেও তিনি বুঝতে পারেননি। তখন তার মাথায় একটি ধারণা আসে যে তিনি আগের মতো ওই এক্সিমো নামক বস্তিতে গিয়ে রাত কাটাবেন। এজন্য সে তার জিনিসপত্র নিয়ে ওই এক্সিমো বস্তির দিকে চলতে শুরু করে। এটি ছিল এক চাঁদের রাত, কিন্তু আশেপাশে একেবারেই নীরবতা বিরাজ করছিল। কোনো শব্দ বা মানুষের উপস্থিতি ছিল না, শুধু তার পায়ের শব্দই কানে আসছিল। তবে জো লিবেল এর আগেও এমন পরিস্থিতিতে এখানে এসেছে, তবে আজ কিছু না কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল, কারণ সে যতবার এই বস্তিতে এসেছে ততবারই সে বস্তির কাছাকাছি যেতেই ওই বস্তির কুকুরের আওয়াজ শুনতে পেত, যে কুকুরগুলো ওই বস্তিবাসীরাই পালন করত। কিন্তু আজ গ্রামটির কাছে পৌঁছানোর পরও তিনি এক ধরনের নীরবতা অনুভব করলেন। এই সব অনুভব করার পর জো লিবেল তার চলার গতি বাড়িয়ে দিল। জো লিবেল মনে করছিল বস্তির লোকজন হয়তো ঘুমাচ্ছে, আর না হলে তারা হয়তো কোথাও গিয়েছে। অবশেষে যখন জো লিবেল বস্তির কাছাকাছি পৌঁছালেন, তিনি দেখলেন যে গ্রামে ধোঁয়া উঠছে, কিন্তু বস্তিতে পৌঁছেও সে কাউকে দেখতে পেলেন না। এই সব কিছু দেখে জো লিবেল চিন্তিত হয়ে পড়লেন, কারণ এখানে না তো কোনো মানুষ ছিল আর না কোনো প্রাণী। তবে কিছু ঘর থেকে ধোঁয়া উঠছিল, যেন ভিতরে কেউ রয়েছে। তিনি একটি ঘরের ভিতরে গিয়ে দেখেন, তবে সেখানে কেউ ছিল না, আর একই রকম অবস্থা সমস্ত ঘরের ছিল। এই দৃশ্য দেখে লিবেল হয়তো সেখান থেকে চলে যেতেন, তবে একটি জিনিস তাকে আরো বেশি চিন্তিত করে তোলে। কিছু ঘরে খাবারের পাত্র চুলার উপর রাখা ছিল, কিন্তু খাবারগুলো পুড়ে গিয়েছিল, অর্থাৎ কেউ খাবার রান্না করার জন্য রেখেছিল, কিন্তু তা খেতে পারেনি। এমনকি বস্তির মহিলাদের সেলাই করা কাপড়গুলো সেখানেই ছিল, এবং শুয়ে সুতাও আটকানো ছিল। এমন মনে হচ্ছিল যেন বস্তিবাসীরা হঠাৎ করে কোথাও চলে গিয়েছে, কিন্তু কোথায়? লিবেল পুরো গ্রামটি খুঁজতে শুরু করলো। তিনি দেখলো যে গ্রামবাসীরা যে কুকুরগুলো পুষত তাদের গলায় দড়ি বাঁধা ছিল, তবে কুকুরগুলো না খেয়ে মারা গিয়েছে। অবাক করা বিষয় হলো কুকুরদের সামনে খাবার ছিল, কিন্তু তাদের খাওয়ানোর জন্য কোনো মানুষ সেখানে ছিল না। একটি স্থানে তিনি একটি কবর খোদাই করা দেখতে পেলেন, এবং তা দেখে মনে হচ্ছিল যে খুব বেশি সময় হয়নি এটি খোঁড়া হয়েছে। এই সব দেখে লিবেল আরো বেশি আতঙ্কিত হয়ে পড়লেন। এখানকার লোকজন যখনই কোথাও যেতেন, সাথে তাদের কুকুরগুলো অবশ্যই নিয়ে যেতেন। এই সব দেখে তার মনে এক গভীর সংস্কার সৃষ্টি হয়। নিশ্চয়ই এখানে অদ্ভুত কিছু ঘটেছে। এমন একটি ঘটনা ঘটেছে যা মানুষদের হঠাৎ করে কোথাও চলে যেতে বাধ্য করেছে, এতটাই বাধ্য যে তারা তাদের কুকুরগুলো পর্যন্ত ফেলে গেছে। পোশাক, খাবার এবং জ্বলন্ত আগুনও নেভানোর সময় পায়নি। এই সব দেখে জো লিবেল আর সহ্য করতে পারলেন না, এবং দ্রুত পাশে থাকা টেলিগ্রাফ অফিসে পৌঁছে গেলেন। সেখান থেকে তিনি রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ ক্যাম্পগুলোর সাথে যোগাযোগ করলেন। তিনি তাদের নিজের চোখে দেখা পরিস্থিতি জানিয়ে দিলেন। পুলিশ যখন গ্রামে পৌঁছালো, তারা দেখলো যে জো লিবেল যা বলেছে তা পুরোটাই সত্য। পুলিশ সন্দেহ করলো যে হয়তো কেউ গ্রামে হামলা চালিয়ে লোকজনদের হত্যা করেছে, কিন্তু যদি এমন কিছু ঘটতো তবে গ্রামে কোথাও না কোথাও রক্তের চিহ্ন অবশ্যই পাওয়া যেত। রক্ত না থাকলেও লুটপাট বা হানাহানির কারণে কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো। পুলিশ তখনই গ্রামবাসীদের খুঁজে বের করার জন্য একটি সার্চ অপারেশন শুরু করলো। এই অপারেশনের সময় একটি অদ্ভুত জিনিস নজরে এলো, যা সম্ভবত জো লিবেলও খেয়াল করেননি। পুরো গ্রামে বরফে ঢাকা ছিল, কিন্তু সেই বরফে কারো পায়ের ছাপ ছিল না, শুধুমাত্র একজনের পায়ের ছাপ ছিল, আর সেটি ছিল জো লিবেলের নিজের। অর্থাৎ যদি এই গ্রামে জো লিবেল ছাড়া কেউ না আসে এবং কেউ এই গ্রাম থেকে কোথাও না যায়, তাহলে গ্রামবাসীরা কোথায় গেল? লেকের উপরেও বরফ জমেছিল, এবং গ্রামবাসীদের নৌকাগুলো তীরে রাখা ছিল, কারণ এই সময়ে মাছ শিকার করা হয় না, তাই নৌকাগুলো তীরে টেনে তুলে রাখা হয়েছিল।
যদি গ্রামবাসীরা লেকে সাঁতার কেটে কোথাও চলে যেত বা তাদেরকে কেউ মেরে লেকে ফেলে দেওয়া হতো, তবে লেকের বরফের লেয়ার কোথাও না কোথাও ফেটে যেত বা ভেঙে যেত। পুলিশ তদন্তে জানতে পারলো যে এই লোকজন জো লিবেল গ্রামে আসার ঠিক 8 দিন আগেই গায়েব হয়ে গিয়েছে, কারণ কুকুরগুলো 1 দিন বা 2 দিনের খিদের কারণে মারা যায়নি এবং ঘর থেকে বের হওয়া ধোঁয়াও ইঙ্গিত দিচ্ছিল যে তাদের এখান থেকে যাওয়ার সময়টা বেশি দিন হয়নি, কারণ এটি ছিল সেই ধোঁয়া যা কাঠ পুড়ে যাওয়ার পরেও অনেকক্ষণ ধরে বের হতে থাকে। পুলিশের সামনে অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। কয়েক মাসের অনুসন্ধানের পর পুলিশ অবশেষে এই কেসটি অমীমাংসিত হিসাবে ঘোষণা করে চিরতরে বন্ধ করে দেয়। সময়ের সাথে সাথে মানুষও এটি ভুলে যায়। এই ঘটনার 50 বছর পর 1984 সালে রজার বোর এবং নাইজেল ব্র্যান্ডেল নামের 2 লেখক একটি আর্টিকেল লিখেন এবং এই পুরো ঘটনাটিকে এলিয়েনদের সাথে যুক্ত করার চেষ্টা করেন। যখন তারা ওই এলাকাটি অনুসন্ধান করতে এনজেগুনি লেকের কাছে গিয়েছিল, তখন তারা একজন শিকারী এবং তার 2 ছেলেকে দেখতে পান, আর তারা এটা জানান যে তারা প্রায় এই লেকের উপর অদ্ভুত আকৃতির একটি উড়ন্ত বস্তুকে উড়তে দেখেছেন, যা সেই গ্রামটির দিকে যাচ্ছিল যেখানে এক্সিমো ট্রাইব নামক উপজাতি বসবাস করত। এই কাহিনীর ভিত্তিতে বলা হয় হয়তো সেই রাতে এলিয়েনরা এসেছিল এবং তারা গ্রামে থাকা সবাইকে তাদের সাথে নিয়ে গেছে, কিন্তু এলিয়েনদের উপস্থিতি বা আক্রমণের কোনো শক্ত প্রমাণ ওই লেখকদের কাছে ছিল না। তাই বেশিরভাগ মানুষ এই তথ্যকে বিশ্বাস করেনি এবং এই থিওরিটি প্রত্যাখ্যান করে দেয়। এরপর অনেকেই এক্সিমোদের অদৃশ্য হওয়া নিয়ে বিভিন্ন গল্প তৈরি করতে থাকে, কিন্তু সত্য হলো এই ঘটনার 100 বছর হতে চলেছে এবং আজও এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি যে এনজেগুনি লেকের বস্তির মানুষগুলো কোথায় গেল। এক্সিমোদের এই অদৃশ্য হওয়ার ঘটনাটি আজও এক রহস্য হয়ে রয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যই কি সেই রাতে এলিয়েনরা এসেছিল? আর তা না হলে কি কেউ বস্তিতে হামলা করে তাদেরকে হত্যা করে ফেলেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।